মাঠে ফেরা আরও কঠিন হলো সাকিব আল হাসানের। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় অলরাউন্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আসামি সাকিব ছাড়াও আরও ৩ জন। চট্টগ্রামে একদিনের বিরতি দিয়ে আবারও শুরু বিপিএলের মাঠের লড়াই। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস। এম এ আজিজে টিকেটের জন্য সমর্থকদের লম্বা লাইন। মাঠে লিটনের সঙ্গে উগ্র দর্শকদের কর্মকাণ্ডে বিব্রত ক্রিকেট সংশ্লিষ্টরা। পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আইন প্রয়োগের পরামর্শ বিসিবির সাবেক পরিচালকের। হামজার মতো আরও প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জামাল ভুঁইয়া। শিগগিরই আসবে ব্রাদার্সে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। সাকিব ছাড়াও এই মামলায় আরও ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ ৪ আসামির বিরুদ্ধে ৪,১৪,৫৭,০০০ টাকার ডিসঅনার মামলাটি করা হয় গত ১৫ ডিসেম্বর। মামলা করেন আইএফআইসি ব্যাংকের পক্ষে মোহাম্মদ শাহিবুর রহমান। অভিযোগে বলা হয় সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়ীকে উদ্দেশ্য বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করেন তারা, কিন্তু চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় এটা ডিসঅনার করা হয়। পরে 18 ডিসেম্বর ওই মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেওয়া হয়, কিন্তু আসামিদের পক্ষ থেকে আদালতে হাজির না হওয়া এবং কোনো কিছু না জানানোয় আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এবারে জানাবো বিপিএল ম্যাচের খবর। টেবিলের দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে কিছুক্ষণের মধ্যেই চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। 5 ইনিংসে 120 রান, স্ট্রাইক রেট 136। তবুও একটা বড় ইনিংসের ক্ষুধা তাওহিদ হৃদয়ের। রোয়ে শোয়ে নয়, কিংসের বিপক্ষে ম্যাচের আগে নেটে হাঁকালেন বড় বড় ছয়। হৃদয়ের ঠিক বিপরীত চিত্র নাজমুল শান্তর, নামের মতোই ধীর স্থির। একটা ভালো ইনিংস তার কাছে পাওনা রয়ে গেছে ফরচুন বরিশালের। কাগজে কলমে না হলেও বাস্তবতা বলছে সাগরিকায় দর্শকদের কাছে চলতি বিপিএল এর সবচেয়ে আরাধ্যের ম্যাচ। লোকাল বয় তামিমের কাছেও আবেগের। যদিও ম্যাচটির আগের দিন অনুশীলনে আসেননি বরিশাল অধিনায়ক। বলা হয় এবারের বরিশালের সাইড বেঞ্চের ক্রিকেটারদের নিয়েও করা দল দিতে পারবে চ্যাম্পিয়নশিপের ফাইট। অবস্থাটা এমন যে মালানের মতো ক্রিকেটারেরও সুযোগ মিলে না সেরা 11-য়। এতে অবশ্য ইতিবাচক কিছুই খুঁজছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এত ক্রিকেটার থাকলে সবাইকে সুযোগ দেওয়া একটু কঠিন, কম্বিনেশন ঠিক রাখাও কঠিন। তবে লোকাল ক্রিকেটাররা ব্যালেন্স ঠিক রাখছে, এটা দারুণ বিষয়। বাংলাদেশে আসলে চ্যালেঞ্জটা হলো আমরা আমাদের মানের উইকেট পাই না। তবে এবার ঢাকা, সিলেটের পর চট্টগ্রাম সব জায়গার উইকেটই দারুণ। নেটে টাইগার লিগে রিশাদের সঙ্গে মালানের মৃদু প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছিল বেশ। রিশাদের পাশাপাশি মুগ্ধতা ছড়ল তামিমের অধিনায়কত্বেও। দলে একজন লেগ স্পিনার আপনাকে ভেরিয়েশন দেবে। রিশাদকে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। যত বেশি খেলবে তত বেশি পরিণত হবে। তামিম দারুণভাবে দল পরিচালনা করছে। কে খেলছে কে খেলছে না, কেন খেলছে না তা পরিষ্কার করছে। অন্যদিকে ঘরের মাঠে টানা ম্যাচ থাকায় অনুশীলন করেনি চিটাগং কিংস। বোলিং ইউনিট দুর্দান্ত হলেও তাদের ভাবাচ্ছে ব্যাটিং। এই ম্যাচ জয়ী দল পোক্ত করবে টেবিলের 2 নম্বর জায়গা। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 7 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে পদ্মাপাড়ের দলটি। অন্যদিকে 5 নম্বরে অবস্থান খুলনার, তাদের জয় আছে 2টিতে। গেল 4 ম্যাচে জয় নেই মেহেদী হাসান মিরাজের দলের। অন্যদিকে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার পরও শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে বিজয়ের দল। বিজয়, ইয়াসির রাব্বি, রায়ান বার্ল, জিসান আলমরা ব্যাট হাতে ফ্র্যাঞ্চাইজিটির মূল ভরসা। তাসকিনের সঙ্গে অন্যরা খুব একটা প্রতিদান দিতে পারছেন না।
অন্যদিকে মিরাজের দল আশা জাগিয়েও আর জয়ের দেখা পাচ্ছে না। সিনিয়র আর অভিজ্ঞদের মিশেলে দল ভারসাম্যপূর্ণ হলেও হারের বৃত্তে দলটা এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে মুখিয়ে আছে রূপসা পাড়ের দলটি। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিপিএল ম্যাচ এবং দর্শকদের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এবারের বিপিএল এর সবচাইতে আরাধ্যের ম্যাচ বলা হচ্ছে, কারণ তামিম ইকবাল লোকাল বয়, চট্টগ্রামের সন্তান, দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন, 1.5 দশকের বেশি। সে তামিম ইকবালের ফরচুন বরিশালের সঙ্গে চিটাগাং কিংসের ম্যাচ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। কিছুক্ষণ আগে আমরা এই মুহূর্তে টিকিট যেখানে বিক্রি হয় ঠিক তার পাশেই রয়েছে, কিছুক্ষণ আগে এখানে লম্বা সারি রয়েছে, কিন্তু যেহেতু ম্যাচ শুরু হয়ে গিয়েছে সেহেতু দর্শকরা আসলে ইতিমধ্যে কিন্তু গ্যালারির অর্থাৎ স্টেডিয়ামে প্রবেশের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা রয়েছে আসলে এম এ আজিজ স্টেডিয়ামে। এখান থেকে স্টেডিয়াম অর্থাৎ যে মূল মাঠে খেলা হচ্ছে প্রায় 5 মাইলের মতো দূরত্ব। সব মিলে আসলে দর্শকরা ঠিক সেখানে আসলে এই মুহূর্তে অবস্থান করছে। তবে ম্যাচের যদি কথা বলি, অন্যান্য ম্যাচের ধারাবাহিকতায় এই ম্যাচে কিছুটা ব্যতিক্রম আমরা দেখছি। যেহেতু যদি চট্টগ্রাম পর্বের কথা বলি, ফরচুন বরিশাল যারা কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, টস জিতে তারা কিন্তু এবার আর আগে ব্যাটিং নয় বরং বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবং চিটাগাং কিংসের যদি কথা বলি, চিটাগাং কিংস প্রথম ম্যাচ হারার পরে টানা বেশ 4টা ম্যাচ তারা জিতেছিল। এরপরে আবার কিন্তু সবশেষ ম্যাচে তারা হেরে গেছে রংপুরের বিপক্ষে। সব মিলে এই ম্যাচটায় যারা জিতবে টেবিলের মূলত 2 নম্বর জায়গাটা তার পোক্ত করার একটা সমীকরণ থাকবে। সেই সঙ্গে যে কোয়ালিফায়ারের কথা বলি, যেখানে যে দৌড়ে কিন্তু ইতিমধ্যে রংপুর নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছে, সেই কোয়ালিফায়ারের কিন্তু অনেকটাই বলা যায় যে কোয়ালিফায়ারের দৌড়েও তারা অনেক দূরে এগিয়ে যাবে, কারণ দলেরই পয়েন্ট সংখ্যা কিন্তু সমান। আর দর্শকদের উন্মাদনার কথা বলছিলাম, সকাল থেকে আমরা রয়েছি যে টিকিট কাউন্টারগুলোতে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় রয়েছে। জানেন যে সপ্তাহের প্রথম কর্মদিবস, এরপরও আসলে এবারের বিপিএলে কিন্তু অন্তত মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে এবং গ্যালারিতে কিন্তু দর্শকদের তুমুল আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। একটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এর আগে ঢাকার বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে অর্থাৎ চট্টগ্রামের গ্যালারি থেকে লিটন দাসকে দুয়োধ্বনি দেওয়া হয়েছিল। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ দেশ এবং দেশের বাইরে অনেক সমালোচনা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি আমলে নিয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি আজ থেকে গ্যালারিতে কিন্তু নির্দিষ্ট সংখ্যক কিছু পর্যবেক্ষক থাকবেন, যারা আসলে দর্শকদের যে আচরণ, সে আচরণগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করবেন। এবং জানেন যে আইসিসির নিয়মও বলছে বা আইসিসির নিয়মও কিন্তু দর্শকদের মাঠে এ ধরনের উশৃঙ্খল আচরণে কিন্তু তাকে স্টেডিয়ামে ব্যান সহ নানা ধরনের তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, অর্থাৎ যে সমস্ত দর্শকরা এই কাজগুলো করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেমে আসে। তো আজ হয়তো বলাই বাহুল্য যে হয়তো বা সেই অবস্থায় কিছুটা উত্তরণ হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে যে দর্শকদের উন্মাদনা এবং বিপিএল এর সবশেষ আপডেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিছুক্ষণ পর মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচের টিকিট বুথ করা হয়েছে এম এ আজিজ স্টেডিয়ামে। সেখান থেকে যুক্ত হয়ে দর্শক এবং ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন মাহবুব রিমন। এদিকে লিটন দাসকে লক্ষ্য করে চট্টগ্রামের গ্যালারিতে কিছু উগ্র সমর্থকের নেতিবাচক মন্তব্য নিয়ে সমালোচনা তুঙ্গে। এই ঘটনার পর এলকেডির পাশে দাঁড়িয়েছে তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, পাশে পাচ্ছেন সতীর্থদেরও। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিসিবিকে আইন প্রয়োগের পরামর্শ সাবেক পরিচালকের। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের আরও একটা রিপোর্ট দেখে নেব। চাহনিতে অবিশ্বাস, ছলছল চোখ, দৃষ্টি উদাস। দূর থেকেও যে ভাষা পড়া যায় খুব সহজেই, গ্যালারির ওই দুয়োধ্বনি বুকে বিধে শেল হয়ে। ক্রিকেটারদের ক্যারিয়ারে উত্থান পতন আছে, থাকবে, সেটাই তো স্বাভাবিক। বাস্তবতা মেনে হবে সমালোচনাও, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কেন? বরাবরই ক্রিকেট প্রেমী হিসেবে পরিচিত চট্টগ্রাম এ যেন বড্ড অচেনা। পেশাদারিত্বের দোহের কথা যারা বলেন, হয়তো নিছক মজার ছলেই দেন দুয়োধ্বনি, তারা হয়তো ভুলে যান লিটন মানুষ, আবেগ আছে তারও। ভুলে যান শত বাধা পায়ে মারিয়ে এই লিটনরাই লড়েন দেশের জন্য। অবশ্য এমন ঘটনায় লিটনের পাশে দাঁড়িয়েছে তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, পাশে পাচ্ছেন সতীর্থদেরও, যারা মনে করিয়ে দিচ্ছেন এই লড়াইয়ে এলকেডি একা নন মোটেও। বাংলাদেশের
ক্রিকেট প্রেমীরা অনেক বেশি ইমোশনাল ক্রিকেটের প্রতি, এবং আমরা যথেষ্ট রেসপেক্ট করি তাদের কারণে ক্রিকেটটা এক জায়গায়। বাট আমার কাছে মনে হয় অ্যাট দ্য সেম টাইম কাউরে ডিসরেসপেক্ট করে আসলে কোনো কিছু লাভ হবে না, বাংলাদেশের ভালো হবে না। আমার কাছে মনে হয় যে কিছু জায়গা থেকে অবশ্যই সবাই একরকম না, বাট কালচারাল কিছু জায়গা থেকে কিছু মানুষের এই জিনিসটা আরেকটু সচেতন হওয়া উচিত। কারণ একজনের ডিসরেসপেক্ট করলে অবশ্যই দেখেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা ভালো খেলবো, খারাপ খেলবো, সমালোচনা হবে, এটা স্বাভাবিক, বাট কাউকে ডিসরেসপেক্ট করাটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না। চট্টগ্রামের সব দর্শক যে এমন, বিষয়টি কিন্তু মোটেও নয় তেমন। তাই তো প্রশ্ন, কিছু উগ্র সমর্থকের দায় কেন নেবে ক্রিকেটের এই পুণ্যভূমি? এ বিষয়ে কঠোর হতে হবে বিসিবিকেও। কিছু ইনস্ট্যান্স যদি আপনি সেট করতে না পারেন, তাহলে ভবিষ্যতে চট্টগ্রামে না, চট্টগ্রামের বাইরেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এই ধরনের বিহেভিয়ার যে ক্রিকেট মাঠে এটা আইনের বাইরে, সেটি কিন্তু যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বাকিরা কিন্তু একটা লেসন পাবে। আমি প্রত্যাশা করব যে এই দিকটা বিসিবি খেয়াল করবে। ক্রিকেট হাসায়, ক্রিকেট কাদায়, করে আবেগের বিচ্ছুরণ। তবে সবকিছুই হোক সংযত। দুঃসময়ে লিটনদের পাশে থাকুক বাংলাদেশ, আপাতত চাওয়া হোক একটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাবগুলো। এতে পিছিয়ে গেল 20 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রথম বিভাগ লিগ। শনিবার বোর্ড সভাপতির হাতে স্মারকলিপি তুলে দেয় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন। এই সময় ক্লাব প্রতিনিধিরা নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও দাবি করেন। তবে এই বিষয়ে গণমাধ্যম এড়িয়ে গেছেন ফারুক আহমেদ। পাইছি মাত্র, এটা পড়ে নেই আমি। বললো যে কমিটির ব্যাপারে কিছু জানে না। গণমাধ্যম এড়িয়ে এভাবেই বিসিবি ত্যাগ করেন সভাপতি ফারুক আহমেদ, যার দায়িত্ব গ্রহণের 4.5 মাসের মাথায় ঘটল প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের মতো লজ্জাজনক ঘটনা। বাতিল হয়ে গেছে ট্রফি উন্মোচন পর্বটাও। স্থগিত করা হয়নি, আমরা পার্টিসিপেট করিনি, ওরা বাধ্য হয়েছে স্থগিত। রাইট। 3 দিনের আলটিমেটাম শেষে শনিবার বেলা 12টায় ছিল সভাপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়ার সময়। তবে এদিন ফারুক আহমেদ বোর্ডে আসেন 4.5 ঘন্টা দেরিতে। এরপর ঢাকার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে চলা অল্প সময়ের বৈঠক সমাধান আনতে ব্যর্থ। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে, এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। বোর্ডের কাছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের 3 দফা দাবি। গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল সহ বিলুপ্ত করতে হবে সংস্কার কমিটিও। আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ তো করতেই হবে, পদত্যাগ করতে হবে পরিচালক পদ থেকেও। যে কনভেনার, ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে, এবং আমার ধারণা উনি খুব সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করবে। কমিটি থেকে যেই সব জিনিস পাশ হয়েছে, এখন পাশ হয়নি, প্রস্তাব করা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টই জানে না। এটা সবচেয়ে আমরা নিজেরা অবাক হয়েছি। ক্লাব কর্তাদের বয়কটের সিদ্ধান্তে পিছিয়ে গেল 20 তারিখে উদ্বোধনের অপেক্ষায় থাকা ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ। বোর্ড মিটিংয়ে ক্লাবগুলোর 3 দফা দাবি না মানলে স্থগিত থাকবে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর মতো আরও প্রবাসী বাংলাদেশি ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ঘরোয়া ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন জামাল। চলমান বিপিএলের দ্বিতীয় লেগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে তার মাঠে নামা নিয়ে শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। খেলার পাশাপাশি কোচিংয়েও আগ্রহী বাংলাদেশ অধিনায়ক। অংশ নিয়েছেন বাফুফে আয়োজিত এএফসির ডিপ্লোমা কোচিং কোর্সে। পছন্দের তারকা ফুটবলারকে কাছে পেয়েই আনন্দে আত্মহারা খুদে ফুটবলাররা। কেউ নিচ্ছে অটোগ্রাফ, আবার কেউ ফ্রেমবন্দি করে রাখছে প্রিয় ফুটবলারের সঙ্গে কাটানো মুহূর্ত। দীর্ঘদিন পর দেশে ফিরেই বাফুফে ফুটবল একাডেমির খুদে ফুটবলারের কাছে ছুটে যান জামাল ভুঁইয়া, তুলে দেন নতুন জার্সি। জাতীয় দলের অধিনায়ককে ছাড়াই চলছে এবারের প্রিমিয়ার লিগ। তবে সেই আক্ষেপ ভুলে জামাল আশার আলো দেখছেন জাতীয় দল নিয়ে। খুব শিগগিরই লেস্টার সিটি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে মাঠে দেখা যাবে জামালকে। দলের শক্তিমত্তা বাড়াতে হামজার মতো একাধিক ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জাতীয় দলের অধিনায়ক। এরা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামসা আরও 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না? সো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো।
চুক্তি জটিলতার কারণে এবারের বিপিএলে মাঠের বাইরে জামাল ভুঁইয়া। আবাহনীর সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিতর্কের পর ব্রাদার্স ইউনিয়নের নাম লেখালেও নিবন্ধনের ডেডলাইন পার হয় মাঠের বাইরে তিনি। খেলার বাইরে থাকলেও চালিয়ে গেছেন নিয়মিত অনুশীলন। সব ঠিক থাকলে লিগের দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে দেখা যাবে লাল সবুজ অধিনায়ককে। এটা আমি কনফার্ম করবেন নেক্সট উইদিন 10 days। আবাহনীর সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না, ওরা ডিসিশন নিছে। আর আমি ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম, সো ওইখানে প্র্যাকটিস করছি, এখানে খেলছি। খেলোয়াড় ক্যারিয়ারের পাশাপাশি কোচিংয়েও নাম লেখাচ্ছেন JB6। তাই তো ডেনমার্ক থেকে ফিরেই অংশ নিলেন কোচিং ডিপ্লোমা কোর্সে। জাতীয় দলের বর্তমান সাবেক খেলোয়াড় এবং কোচ সহ মোট 24 জন প্রশিক্ষণার্থী অংশ নেন বাফুফে আয়োজিত AFC A ডিপ্লোমা কোচিং কোর্সে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। স্বাগত খেলা সময়। কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত হয়ে গেল 51তম আগা খান গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিদ হাসান, আর নারী বিভাগে শিরোপা জিতেছেন মিসেস শামিমারা সাদেক। 3 দিন ব্যাপী এই গলফ টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি বিদেশি সব সদস্য ছাড়াও 500 গলফার অংশ নেন। 2 বিভাগে হওয়া এই টুর্নামেন্টের পুরুষ বিভাগে মেজর অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ ইউসুফ রেজাকে পেছনে ফেলেন জাহিদ হাসান, আর নারী বিভাগে একক আধিপত্য দেখিয়ে শিরোপা জিতেছেন শামিমারা। গতকাল রাতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় কুর্মিটোলা গলফ ক্লাব ছাড়াও বিভিন্ন ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাঠে ফেরাটা আরও কঠিন হলো সাকিব আল হাসানের। IFIC ব্যাংকের চেক ডিজঅনার মামলায় অলরাউন্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আসামি সাকিব ছাড়াও আরও 3 জন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়ের।